সো পড়তে হয়। আমি আপনাদেরকে একটা হালকা ওভারভিউ বলছি, এটা এমনি কাজ করে। ক্লিয়ার? এখানকার থিওরি এরকম না। এখানকার থিওরি হচ্ছে এই যে এখানে যা রিটেন স্টেটমেন্ট দেওয়া আছে, এই রিটেন স্টেটমেন্টের মধ্যেই জিনিসটা পুরো এক্সপ্লেইন করে দেওয়া। সো রিটেন স্টেটমেন্ট পড়লেই আপনাদের সবকিছু বুঝে যাবে। ইউ অলরেডি নো দ্যাট ভেরি ওয়েল, ঠিক কি না? আমরা তো এই পর্যন্ত থিওরি পড়েছি বিভিন্ন মডিউলে। সো থিওরি গুলো এখানে কি প্রপারলি ডিটেইলড এক্সপ্লেইন করে দেওয়া আছে না? জি স্যার। জি স্যার। আমি আপনাদেরকে জাস্ট ওটার উপর একটা ওভারভিউ দিয়ে দেব, সামারাইজ করে দিব যে ওকে এখানে এই জিনিসটা বলা আছে, জাস্ট দ্যাটস ইট। সো দ্যাটস ওয়াই আমাদের মডিউল 3 টা হচ্ছে কাইন্ড অফ একটু শর্ট যাবে আর আমার জন্য অনেক ইজিয়ার হবে, বাট আপনাদের জন্য একটু ডিফিকাল্ট, নট ডিফিকাল্ট, আপনাদের জন্য হচ্ছে লেন্দি। ইউ হ্যাভ টু স্টাডি আ লট। সো বারবার বলতেছি, একদম আজকে মডিউল 3 এর ফার্স্ট ক্লাস আজকে থেকে বলতেছি, আপনি যদি আজকে থেকে মডিউল 3 পড়া শুরু না করেন আপনি পিছিয়ে পড়বেন। Okay, you will not be able to cover the whole thing up. Yes, Binoy? স্যার যেহেতু আমাদের এখানে সব মোটামুটি থিওরি এবং হচ্ছে কনফিগারেশন পার্ট গুলো মাত্র চ্যাপ্টার 3টা চ্যাপ্টার, তাহলে স্যার আমাদের মডিউল শেষে যে স্কিল অ্যাসেসমেন্টটা হবে এটা মানে বেসিক্যালি কিসের উপরে হবে স্যার? কনফিগারেশন থাকবে নাকি এরকম কিছু? আমাদের মডিউল 3 যে স্কিল অ্যাসেসমেন্ট তো ডেফিনেটলি স্কিলই থাকবে। এখন স্কিল কোত্থেকে থাকবে, কারণ এখানে তো স্কিল অনেক অল্প। সো কোত্থেকে থাকবে? স্যার মডিউল 1 2 মিলায়ে থাকবে স্যার? এক্স্যাক্টলি। মডিউল 1 এ তো তেমন কিছু নাই, 2 এর কিছু টপিক দেখবেন আপনাদের মডিউল 3 এর যে ফাইনাল স্কিল অ্যাসেসমেন্টটা যেটা হবে সেখানে মডিউল 2 এর কিছু টপিক ইনক্লুডেড থাকবে স্কিলের জন্য অনলি। বাট এমসিকিউ এক্সামের জন্য মডিউল 3 তে যা আছে শুধু তার উপরেই এমসিকিউ এক্সাম হবে। Another important information for you guys, module 3 is very 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 important for everyone. কেউ বলতে পারবে কেন? ট্রাবল শুটিং? নো, মডিউল 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ মডিউল 3 এক্সামের রেজাল্টের উপর বেসিস করে ডিপেন্ড করবে যে আপনি ডিসকাউন্ট ভাউচার পাবেন কি পাবেন না। উপস। ওকে, সো মডিউল 3 এর এক্সামের রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে আপনি এই ডিসকাউন্ট ভাউচার যেটা আমাদের আছে 58% এর রাইট নাও, সো এই ডিসকাউন্ট ভাউচারের জন্য আপনি এলিজিবল কিনা, এবং সেটা কোন এক্সাম, স্পেসিফিকলি একটা এক্সাম, দ্যাট ইজ আওয়ার ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম কোনটা? স্যার এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্ট। সো মডিউল 3 এর যে এমসিকিউটা হবে সেই এমসিকিউতে আপনাকে ফার্স্ট অ্যাটেম্পটে, আই রিপিট, ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে হবে। দ্যাট মিন্স পাসিং মার্ক তুলতে হবে। পাসিং মার্ক এখানে হচ্ছে 75%। ফার্স্ট অ্যাটেম্পটে 75% স্কোর তুলতে হবে। আপনি ফার্স্ট অ্যাটেম্পটে 10 পাইছেন, সেকেন্ড অ্যাটেম্পটে 100 পাইছেন, ইউ আর নট এলিজিবল টু হ্যাভ দ্য ডিসকাউন্ট ভাউচার। ফার্স্ট অ্যাটেম্পটে 75% and above স্কোর তুলতে হবে, which is not tough because আপনারা সবাই ফার্স্ট অ্যাটেম্পটে 90 above স্কোর করেন এমসিকিউতে। মডিউল 1 করে আসছেন, মডিউল 2 করে আসছেন, সো হোপফুলি ইনশাআল্লাহ মডিউল 3 তেও করতে পারবেন। বাট বি কেয়ারফুল, শুরুর দিনই বলে দিলাম মডিউল 3 এর এমসিকিউ এক্সাম ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি এটাতে ফেল মারেন ডিসকাউন্ট ভাউচার পাবেন না, তখন ফুল পেমেন্ট করে পরীক্ষা দিতে হবে। ইজ দ্যাট মেসেজ ক্লিয়ার? জি স্যার। জি স্যার। So from today start reading. এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু মুখস্থ করা লাগে না, জাস্ট জানা লাগে কি বলা আছে। সো ফ্রম টুডে স্টার্ট রিডিং। এখানে প্রচুর থিওরি চ্যাপ্টার আছে, বারবার বলছি। মডিউল 3 অ্যানাদার মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, মডিউল 3 আমাদের যেমন আজকে ফ্রাইডে, আজকে আমি আপনাদের চ্যাপ্টার 1 এ সিঙ্গেল এর ওএসপিএফ এর কনসেপ্ট শেষ করে দিব। কনসেপ্ট এটা পড়াইতে ম্যাক্সিমাম 1.5 আওয়ার সময় লাগবে। সো আমাদের থিওরিটিক্যাল চ্যাপ্টার গুলো যেই দিন আমরা থিওরি পড়ব, নট যেই দিন, আমাদের মডিউল 3 প্রতিটা ক্লাসই খুব শর্ট ক্লাস হবে এখন থেকে। কারণ আমি একদিনে আপনাদেরকে বেশি ইনফরমেশন দিব না। যদি আমি চাইলে পুরো 3 ঘন্টাই আপনাকে পড়াতে পারি, বাট 3 ঘন্টা আমি যদি পুরোটা পড়াই আমি অনেকগুলো চ্যাপ্টার কভার করে ফেলবো, অনেকগুলো টপিক কভার করে ফেলবো। এখন অনেকগুলো টপিক কভার করে ফেললে আপনাদের জন্য যেটা হয়,
আমি তো সামারি দিয়ে কভার করলাম, আপনাকে তো ডিটেলস পড়তে হবে। আর সামারিও একসাথে 4টা চ্যাপ্টারের সামারি যদি আপনাকে আমি দেই, 4টা চ্যাপ্টার 4টা টপিক, 4টা টপিকে ইনফরমেশন আপনার মাথায় প্রসেস করে এটা ধরে রাখা ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি অল্প অল্প করে পড়াই। মডিউল 3টা আমি এই কারণে সব ক্লাসই ভাবে করাই। দেখা যায় যে এভরি ক্লাস ম্যাক্সিমাম 1.5 ঘন্টা আমি পড়াই, হাফ এন আওয়ার আপনাদের সাথে গল্প করি, 2 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যায় মডিউল 3 ক্লাসগুলো। কারণ আমি চাইলে 3 ঘন্টা পড়াইতে পারি, 3 ঘন্টা পড়াইলে আপনাকে আমি আরো বেশি ইনফরমেশন দিব, বাট এটা প্রসেস করতে তো আপনাকে হবে। আপনার প্রসেসিং মানে ক্যাপাসিটি যদি অল্প থাকে, ওখানে আমি বেশি লোড দিলে তো ফ্রাই হয়ে যাবে, ভেজা ফ্রাই। সেটা তো ঠিক না, ঠিক কি না? তো এই কারণে দেখা যাবে যে প্রতিটা ক্লাসে আমি খুব স্পেসিফিক এবং অল্প অল্প ইনফরমেশন দিব, সো দ্যাট আপনি ওটাকে কভার আপ করতে পারেন। এখন আমি অল্প পড়াচ্ছি, দ্যাট ডাজন্ট মিন আপনি ওটাকে ফালায় রাখবেন। আপনাকে আমি অল্প প্রেসার দিচ্ছি, সো দ্যাট আপনি ওটাকে কভার করতে পারেন। ওকে, সো সিকোয়েন্সটা এরকম হবে, আমি আজকে ক্লাসে বলে দিই। আজকে আমি সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কভার করে দিব থিওরি। আগামী ক্লাসে আমরা এটার কনফিগারেশন দেখব ফুল। এই 2 ক্লাসে আমাদের ওএসপিএফ শেষ, রাউটিং। নেক্সট দিন আমি চ্যাপ্টার 3 স্কিপ করে চলে যাব হচ্ছে চ্যাপ্টার 4 এ। আমাদের পরের ক্লাসে নেক্সট ফ্রাইডেতে ফুল এসিএল কনসেপ্ট এন্ড এসিএল কনফিগারেশন। কনসেপ্ট ভেরি স্মল, খুবই শর্ট, সো এই কারণে এখানে আমাদের বেশি সময় লাগবে না। এসিএল কনসেপ্ট শেষ করে চলে যাব হচ্ছে কনফিগারেশনে। সো নেক্সট ফ্রাইডে এই ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, সবকিছু মিলায় মানে 3 ঘন্টার মতন হয়তো ফুল লাগতে পারে, বাট নেক্সট ক্লাসে হচ্ছে এটা আমাদের শেষ হয়ে যাবে ফ্রাইডেতে। তারপরে চলে যাব হচ্ছে নেটে, এটা খুব শর্ট এন্ড ইজি ওয়ান। সো শনিবার দিন নেট আমাদের কভার হয়ে যাবে, এটাতেও বেশি সময় লাগবে না। বেশ আমাদের থিওরি কনফিগারেশন শেষ, মানে 2 উইকসে আমাদের কনফিগারেশন শেষ হয়ে যাবে 4টা ক্লাসে। তারপরে আমি চলে যাব হচ্ছে থিওরিতে। তো থিওরি ক্লাসে মানে 3rd উইকে ফ্রাইডেতে আমাদের হবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, আর এর সাথে হচ্ছে এই কিউওএস টা জাস্ট একটা, সরি নট কিউওএস, এখানে চলে যাব হচ্ছে এটা কোনটাতে, নেটওয়ার্ক ট্রাবল শুটিং এ। ট্রাবল শুটিং এ তেমন কিছু নাই, সো এটার একটা হালকা ওভারভিউ দিয়ে দিব। সো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 10, এই 3টা চ্যাপ্টার নিয়ে একসাথে শেষ হয়ে যাবে। এন্ড তারপরে আসবে হচ্ছে আপনার চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এন্ড নেটওয়ার্ক ডিজাইন কোথায়, চ্যাপ্টার 11। এটা যাবে হচ্ছে শনিবারে 3rd উইকের। আর 4th উইকের ফ্রাইডেতে হবে আমাদের বাকি যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে জাস্ট একটা হালকা ওভারভিউ। এন্ড দেন 4th উইকের শনিবার দিনের ক্লাস উই ক্যান স্কিপ ইফ ইউ ওয়ান্ট, অর আমরা নরমাল ওখানে ডিসকাস করতে পারি যে আমাদের নেক্সট স্টেপ কি হবে। এন্ড দেন 5th উইকে গিয়ে আমাদের পরীক্ষা টাইম দিয়ে, ঠিক আছে? সো এই হবে আমাদের পুরো মডিউলের একটা ওভারভিউ। প্রতিদিন আমরা এইভাবে এই টপিকগুলো বলবো এবং আমাদের ক্লাসগুলো ম্যাক্সিমাম হচ্ছে 2 আওয়ার্স এর মধ্যেই লিমিটেড থাকবে, ঠিক আছে? কারণ বেশি লোড আপনাদেরকে আমি দিব না। বাট ইফ ইউ সে স্যার আপনি অনেক কম পড়াচ্ছেন, আমাদেরকে আরো লোড দিয়ে শেষ করে ফেলেন, দেন আমি পুরো আরো মানে ফুল টাইম নিয়ে পড়াবো। সো ইট অল ডিপেন্ডস অন ইউ গাইস, আপনারা কি চান, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। এনি এই কোয়েশ্চেন? লোডেই পারছি না স্যার, সরি, এই লোডেই পারছি না স্যার, আবার ফুল লোড দিয়ে স্যার। লোড তো এই জন্যই কমাই দিব আমি এখানে। মডিউল 3 লোডটা এই কারণেই তো কম থাকবে, ঠিক আছে? সো ওইটাই বললাম যে লোডটা কম থাকবে, বাট ইফ ইউ ফিল লাইক যে স্যার লোড একদমই কম হয়ে যাচ্ছে, আমাদের আরেকটু দরকার, ঠিক আছে? বিকজ অফ অনেক সময় অনেকের কনসার্ন থাকে, স্যার এত অল্প পড়াচ্ছেন, কি পড়লাম, কি শিখলাম, কিছু তো শিখলাম না, একটু বেশি পড়ান, ঠিক আছে? সো ইফ ইউ ফিল লাইক জাস্ট লেট মি নো, আমি ওভাবেই পড়াবো। ওকে, স্যার কারো নাই এরকম কনসার্ন, কারো নাই। থাকে স্যার আমার এখনো টিল না এমন কোনদিন এমন কনসার্ন হয় নাই স্যার যে কেউ কম পড়াচ্ছে। এটা অলরেডি মনে হয় বেশি এই জন্য আমি বললাম যে এটা লেটস সে এই ক্লাসে এটা সবার হয় না, প্রতি ক্লাসে এটা সবার এই ধরনের কনসার্ন থাকে না, একজন দুইজনের থাকে, ঠিক আছে? বাট তারা সামটাইমস এটা বলে, সামটাইমস এটা বলে না। যদি বলতে চান, আমি কিন্তু দেখ শুরু থেকে আপনাদের একটা জিনিস বলে আসছি এবং এটা আমি প্রতি ক্লাসে, আমার প্রতি ক্লাসে বলি যে ইফ ইউ হ্যাভ সামথিং টু সে এগেইনস্ট মি, সে ইট ইন ফ্রন্ট অফ মি। আমি ওই জিনিসটাকে আরো অ্যাপ্রিশিয়েট করব। ইফ ইউ ফাইন্ড আ প্রবলেম অফ মাইসেলফ, টেল মি। আমার কোনো প্রবলেম যদি পান ডিরেক্টলি সামনাসামনি বলবেন, আই উইল হাইলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, বিকজ অফ
আপনি আমার একটা মিস্টেক ধরাই দিয়েছেন, ওটাকে আমি শুধরাই আই ক্যান বেটার মাইসেলফ। ওকে, সো ইফ ইউ ফিল লাইক স্যার your way of teaching is not up to the mark, you can change it like that, বা এটাকে যদি এভাবে মডিফাই করেন, it will be better for us, I will appreciate that. সো আমি আপনাদের কথা ভাবে চিন্তা করে একটু লোড কমাই দিই, বাট অনেকের মানে খুবই অল্প একটা পার্সেন্ট পিপল থেকে যাদের এটা প্রবলেম হয় যে ওকে I'm paying for like 3 hours of tuition but I'm getting 1.5 hour or 2 hour, so I'm not getting like enough for the money I'm paying. So if you have that concern, let me know, I will cover 3 hours, because এরকম ইনসিডেন্ট আমরা ফেস করেছি, ঠিক আছে, এরকম ইনসিডেন্ট ফেস করেছি বিধেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, বিকজ সো দ্যাট এরকম ইনসিডেন্ট সামনে আরো না হয়। বাট এটা যদি কারো লেটস সে এখানে ধরলাম 15 জন আছে, এটা 15 জনের ভিতরে ধরে নিলাম একজনের এই কনসার্ন আছে, বাট আমার কথা শুনে সে এখন এটা বলবে না, ভয় পাওয়ার কিছু নেই, এখানে ভয়ের কিছু না, আপনাকে কেউ বকাও দিবে না, গালিও দিবে না, মাইরও দিবে না। ওকে, আর আমি তো মানে ভিতরে ঢুকে এসে আপনারা কিছু বলবো না, আমি এটা কখনো বলিও না। সো ইফ ইউ ফিল লাইক ক্লাসে বলতে চাইলে ক্লাসে বলবেন, ইফ ইউ ডু নট ফিল লাইক টু টক দ্যাট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, আমাকে আপনি পার্সোনালি নক দিতে পারেন, মেল দিতে পারেন, ওকে, আর আমাদের অফিসে এটাকে ইনফর্ম করতে পারেন, লাইক ইউ ক্যান কমপ্লেইন এগেইনস্ট মি ইফ ইউ ওয়ান্ট, বাট আমি প্রেফার করবো যে আমার এগেইনস্টে কমপ্লেইন করা লাগে ডিসকাস উইথ মি। যাই হোক, অনেক অপ্রাসঙ্গিক কথা হয়ে গেল, আমরা আমাদের টপিকে চলে আসি। সো এগেইন কারো যদি কোনো কিছু বলার থাকে, রেইজ ইউর হ্যান্ড, আস্ক মি এনিথিং এট এনি টাইম। ওকে, সো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। মানে আজকের ক্লাস তো শুরু হয়ে গেছে, অফিশিয়ালি পড়া শুরু করি। ওকে, জি স্যার। সো আমরা আজকে পড়বো হচ্ছে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। সো ওএসপিএফ হচ্ছে বেসিক্যালি একটা রাউটিং প্রোটোকল। ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। ওকে, সো এটা হচ্ছে একটা রাউটিং প্রোটোকল। এটা কোন ধরনের রাউটিং প্রোটোকল কেউ বলতে পারবেন? নো ওয়ান? সিরিয়াসলি? মডিউল 2 পাস করে চলে আসছেন আর কেউ বলতে পারতেছেন না ওএসপিএফ কোন ধরনের রাউটিং প্রোটোকল? হ্যাভেন্ট আই ডিসকাস দিস ইন মডিউল 1? সরি, মডিউল 2? মডিউল, হ্যাঁ বলেন স্যার। আমি ভাবলাম স্যার এটা ডাইনামিক রাউটিং প্রোটোকল হওয়ার কথা না স্যার? ডেফিনেটলি ইটস আ ডাইনামিক রাউটিং প্রোটোকল, জি স্যার। বাট এখানেই কি এটার স্টেপটা শেষ হয়ে যায়? ওকে, লেটস রিভাইজ মডিউল 2। মডিউল 2 তে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম বেসিক রাউটিং, যেখানে আমি রাউটিং এর বেসিক আপনাদেরকে পড়েছিলাম। সেখানে বলেছিলাম রাউটিং কয় প্রকার। রাউটিং কয় প্রকার পড়িয়েছিলাম? স্যার 2 প্রকার, স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক এন্ড ডাইনামিক। ওকে, ডাইনামিকের ভিতরে কি কোনো ভাগ পড়িয়েছিলাম? স্যার 2টা ভাগ ছিল স্যার। কি কি? ওজিপি কি নামে একটা ছিল জানি। ওজিপি নামে স্যার আইজিপি আর ইজিপি স্যার। IGP and EGP. IGP stands for Interior Gateway Protocol, EGP stands for Exterior Gateway Protocol. এর ভিতরে আর কোনো ভাগ ছিল? স্যার আইজিপি তো বিভিন্ন টাইপের ছিল স্যার, রিপ, ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস। এগুলো যা বলছেন এগুলো এক্সাম্পল। আইজিপি কে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটাকে বলেছিলাম ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, আর একটাকে বলেছিলাম কি মনে পড়ে কিছু? লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এন্ড লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। সো ডিসটেন্স ভেক্টরের এক্সাম্পল ছিল রিপ এবং ইআইজিআরপি, আর লিঙ্ক স্টেটের এক্সাম্পল ছিল হচ্ছে ওএসপিএফ এন্ড আইএসআইএস। সো ওএসপিএফ হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, এবং এটা ডাইনামিকের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এবার এর মানে বংশ পরিচয় পাওয়া গেছে ওএসপিএফ এর। ওএসপিএফ হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল, ডাইনামিকের আইজিপি বা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের একটা অংশ বা এক ধরনের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হচ্ছে ওএসপিএফ বা ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। এবং ওএসপিএফ হচ্ছে পিওর
লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। দ্যাট মিনস লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের যে ক্যারেক্টারিস্টিক্স যে বৈশিষ্ট্য, OSPF follows each and everything to the point. Clear? Yes, sir. Okay. So introduction of OSPF. So OSPF হচ্ছে একটা MD Rakib Raihan, do not need to share your screen or anything. এরকম আপনি ইয়েলো হয়ে গিয়েছেন, কিছু একটা ইউজ করছেন, দ্যাটস ওয়াই আই গেস। ওকে, ইটস ওকে। সো যেটা বলছিলাম যে OSPF হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো OSPF এর ভিতরে আবার কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য, কিছু ভার্সন আছে। সো ক্যারেক্টারিস্টিক্স এর দিকে আমরা আস্তে আস্তে আগাবো। শুরুতে হচ্ছে ভার্সন নিয়ে আলোচনা করি। OSPF হচ্ছে OSPF এর দুইটা ভার্সন, বেসিক্যালি দুইটা না, OSPF এর তিনটা ভার্সন আছে। OSPF V1, OSPF V2 and OSPF V3। OSPF V1 এখন আর আপনার কোথাও ইউজ হয় না, ওটা অবসলিউট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। OSPF V1 আউট। এখন সব জায়গায় ইউজ হয় হচ্ছে OSPF V2 and V3। OSPF V2 বা OSPF এর ভার্সন 2 যেটা, দিস ইজ পিওরলি and solely for IPv4. So if you are asked to configure a OSPF V2, that means you have to configure an IPv4 OSPF. And if you are asked to configure a OSPF V3, that means you have to configure an IPv6 OSPF. So এই জিনিসটা মাথায় রাখবেন। OSPF V2 মানে হচ্ছে IPv4 and OSPF V3 মানে হচ্ছে IPv6. Okay? And later on আমরা দেখবো যে OSPF এর কিছু মানে টাইপস আছে, যেমন আমাদের এখানে চ্যাপ্টারের নামই হচ্ছে সিঙ্গেল এরিয়া OSPF। দ্যাট মিনস এখানে আবার এরিয়া নিয়ে একটা বিষয় আছে। সো আমি এটা শুরুতে একটু বলে রাখি, পরে গিয়ে আমি ডিটেইলস আবার বলবো। সো OSPF এর এরিয়া নিয়ে যখন আমরা কাজ করি, দেয়ার আর 2 এরিয়া টাইপ ইন OSPF in general. Actually there are 6 area type in OSPF, but that is in depth. We do not need to understand that thing at this stage. ওটা আমরা CCNP লেভেলে গিয়ে শিখবো, বাট আমাদের যে লেভেল আছে, বেসিক লেভেল, এন্ট্রি লেভেলে, আমরা এখানে দেখবো যে there are 2 area types. One is called single area OSPF and another is called multi area OSPF. আমরা এটা নিয়ে পরে ডিটেইলসে আলোচনা করব। সো OSPF বা হচ্ছে আপনার লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। OSPF তো একটা পিওর লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আমি ডিসটেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের কিছু ডিফারেন্সিয়েশন, পার্থক্য আমি কিন্তু আপনাদের মডিউল 2 তে আলোচনা করেছিলাম। কারো কি কিছু মনে আছে? Anyone? Anything? Sorry, sir. কারো কিছু মনে নেই? আচ্ছা, প্রবলেম নাই। সো OSPF আর মানে লিঙ্ক স্টেট এন্ড ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের ভিতরে মেইন যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল পিরিয়ডিক রাউটিং আপডেট পাঠায়। That means after a certain period of time, it will send the routing update to its neighbor or to its directly, peer point or directly connected interface. So এই ইন্টারফেস গুলোতে নেইবারে peer পয়েন্টে সে একটা certain period of time পর it will send the routing update. That's for distance vector routing protocol. And for link state routing protocol, what happens? সেটা হচ্ছে যে ও একবারই হচ্ছে আপনার রাউটিং আপডেটটা সেন্ড করে, নট পিরিয়ডিক্যালি। উই কল ইট পার্শিয়াল এন্ড বাউন্ডেড। ওকে, আমরা এটাকে বলে হচ্ছে পার্শিয়াল এন্ড ট্রিগার এন্ড বাউন্ডেড রাউটিং আপডেট। সো OSPF হচ্ছে ট্রিগার এন্ড বাউন্ডেড রাউটিং আপডেট পাঠায়, যেটাকে আমরা বলে হচ্ছে পার্শিয়াল রাউটিং আপডেট। সো পার্শিয়াল রাউটিং আপডেট বা ট্রিগার এন্ড বাউন্ডেড রাউটিং আপডেটটা কি? সেটা হচ্ছে ইনিশিয়ালি সে তার রাউটিং আপডেটটা সবার সাথে শেয়ার করবে, নেইবার, পিয়ার পয়েন্ট, এভরিওয়ানের সাথে রাউটিং আপডেটটা শেয়ার করবে। এন্ড আফটার দ্যাট যখন হচ্ছে সবার সাথে শেয়ার হয়ে গেল, তারপরে শেয়ার কন্টিনিউয়াসলি আপডেট আর শেয়ার করতে থাকবে না, কারণ এখন সবাই ইনফরমেশন পেয়ে গেছে। নাও যদি আমাদের টপোলজিতে কোনো চেঞ্জেস আসে, লেটস সে একটা ইন্টারফেস ডাউন হয়ে গেছে অথবা নতুন করে একটা ইন্টারফেস অ্যাড হয়েছে,
এরকম যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় দ্যাট মিন্স আমার রাউটিং ইনফরমেশন চেঞ্জ হয়েছে, সেই মোমেন্টে ও এই নতুন ইনফরমেশনটা এখন সবার সাথে শেয়ার করবে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে পার্শিয়াল রাউটিং আপডেট বা ট্রিগার এন্ড বাউন্ডেড রাউটিং আপডেট। সো এটা হচ্ছে ডিসটেন্স ভেক্টরের থেকে লিংক স্টেটের একটা লাইক মেজর আপগ্রেডেশন। সো এটাই আমাদের যে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল ছিল দ্যাট ওয়াজ রিপ, ওএসপিএফ হচ্ছে রিপের থেকে এইখানেই হচ্ছে ডিফারেন্ট। পিরিয়ডিক আপডেট চেঞ্জ মানে শেয়ার না করে যখনই কোনো চেঞ্জ আসে তখনই আপনার আপডেটটা শেয়ার করে। ক্লিয়ার? এখন এই যে ওএসপিএফ কে আমরা বলছি একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো এই ডাইনামিক রাউটিং প্রোটোকলের ডাইনামিক ইনফরমেশন গুলো ওর স্টোর করতে, প্রসেস করতে ওর কিছু কম্পোনেন্টের প্রয়োজন পড়ে। ওকে, সো ওএসপিএফ এ তিনটা মেইন কম্পোনেন্ট আছে। দেয়ার আর 3 মেইন কম্পোনেন্টস ফর ওএসপিএফ। ওকে, হোয়াট আর দে? The first one is called routing protocol message বা RPM, routing protocol message, in short এটাকে RPM বলে। Next one is data structure and the third one is algorithm. So routing protocol message, data structure and algorithm, এই তিনটা হচ্ছে OSPF এর তিনটা মেইন কম্পোনেন্ট। সো এই তিনটা কম্পোনেন্টের কাজ কি সেটা নিয়ে যদি আলোচনা করি, the first one routing protocol message, এটা কি করে? সো রাউটিং প্রোটোকল মেসেজের কাজটা হচ্ছে যে এই যে রাউটিং ইনফরমেশন, একটা রাউটার আরেকটা রাউটারের সাথে তার রাউটিং ইনফরমেশন শেয়ার করবে। সো তারা এই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য বিভিন্ন মেসেজ টাইপ বা বিভিন্ন মেসেঞ্জিং প্রোটোকল ইউজ করে থাকে। সো এই প্রোটোকল গুলোকেই বলা হয় রাউটিং প্রোটোকল মেসেজ। ওএসপিএফ 5টা রাউটিং প্রোটোকল মেসেজ ইউজ করে থাকে। The first one is hello packet, second one is database description packet or in short DBD. DB means database and D description. DBD packet. Third one link state request packet by LSR packet. Fourth one link state update packet by LSU packet, and the fifth one link state acknowledgement packet by LSACK packet. সো এই প্যাকেট গুলো বা এই হ্যালো এই প্রোটোকল মেসেজ গুলো সম্পর্কে ডিটেইলসে আমরা পরে গিয়ে আলোচনা করব। সোফার জাস্ট জেনে রাখেন যে ওএসপিএফ এর রাউটিং ইনফরমেশন এক রাউটার থেকে আরেক রাউটারে শেয়ার করার জন্য তারা 5টা মেসেজ ইউজ করে থাকে। এগুলো হচ্ছে হ্যালো প্যাকেট, ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট, লিংক স্টেট রিকোয়েস্ট, লিংক স্টেট আপডেট এন্ড লিংক স্টেট অ্যাকনলেজমেন্ট। নেক্সট ওয়ান ইজ ডেটা স্ট্রাকচার। সো ওএসপিএফ এই যে বিভিন্ন ডেটা কালেক্ট করবে রাউটিং প্রোটোকল, মানে যেহেতু ডাইনামিক, সকল ডাইনামিক রাউটিং প্রোটোকলে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে প্রসেস করে ওটাকে এক্সিকিউট করে দেন ফাইনাল আউটপুটটা দিতে হয়। সো এই সকল ইনফরমেশন গুলোকে স্টোর করা, ম্যানেজ করা, এগুলো করার জন্য তাদের বিভিন্ন ডেটাবেস মেইনটেইন করতে হয়। সো ইন ওএসপিএফ উই কল ইট ডেটাবেস, বাট যদি ওটাকে কি বলবো জেনেরিক টার্মে যায়, যেটা হচ্ছে আমাদের লিংক স্টেট রাউটিং প্রোটোকল, সো জেনেরিক টার্মে এটাকে বলা হয় টেবিল। ঠিক আছে, আর ওএসপিএফ এর জন্য এটাকে বলা হয় ডেটাবেস। সো দিস আর দ্য সেম, টেবিল এন্ড ডেটাবেস দে আর দ্য সেম, জাস্ট খালি নামের ডিফারেন্স। সো ওএসপিএফ তার এই ডেটাগুলোকে স্টোর করার জন্য, মেইনটেইন করার জন্য 3টা ডেটাবেস মেইনটেইন করে। ওএসপিএফ হ্যাভ 3 মেইন ডেটাবেস। The first one is called adjacency database, second one is called link state database, and third one is called forwarding database. So এই যে ডেটাবেস, এগুলোর আবার অল্টারনেট নাম যদি আমি বলি, adjacency database এর অল্টারনেট হচ্ছে নেইবার টেবিল, link state database এর অল্টারনেট হচ্ছে টপোলজি টেবিল, and forwarding database এর অল্টারনেট হচ্ছে রাউটিং টেবিল। So you have to know the name as well. So আপনাকে যদি এমসিকিউ তে বলে যে টেবিল কোনটা, মানে ওএসপিএফ এর টেবিল নেম গুলো মেনশন করো, তখন আপনি দেখবেন যে ডেটাবেসের তো নাম নাই, তাহলে এই জায়গায় কোনটা হবে? তখন আসবে যেটা নেইবার টেবিল, টপোলজি টেবিল, রাউটিং টেবিল। আর যদি ডেটাবেস দিয়ে মেনশন করে, অ্যাডজাসেন্সি ডেটাবেস, লিংক স্টেট ডেটাবেস এন্ড ফরওয়ার্ডিং ডেটাবেস। সো এই ডেটাবেস গুলোর কাজ কি, কোনটা কি অপারেশন পারফর্ম করে? সো অ্যাডজাসেন্সি ডেটাবেস, অ্যাডজাসেন্ট মানে কি? পাশাপাশি, পাশাপাশি, কাছাকাছি, একদম ক্লোজে, নেয়ারে, সামনে, পিছে, ডানে, বামে, একদম ইমিডিয়েট, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডজাসেন্ট। সো আপনার অ্যাডজাসেন্ট যে আছে সেই হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট পিপল।
সো এই অ্যাডজাসেন্ট যে থাকে তাকে অ্যাকচুয়ালি বলা হয় ওএসপিএফ এর ভাষায় বা রাউটিং এর ভাষায় নেইবার। ঠিক আছে, যে আপনার ইমিডিয়েট পাশে যে আছে সে আপনার নেইবার, আপনার ইমিডিয়েট সামনে যে আছে সে আপনার নেইবার। দ্যাট মিন্স মানে এটাকে যদি শর্টে আমি বলি, সেটা হচ্ছে আপনি যার সাথে ডিরেক্টলি কানেক্টেড, ভায়া কেউ না, আপনার সাথে যে একদম ডাইরেক্ট লিংক এস্টাবলিশ করে আছে সেই হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট। সো ওএসপিএফ তার একটা টেবিল মেইনটেইন করে, যে টেবিলটাকে বলা হয় হচ্ছে অ্যাডজাসেন্সি ডেটাবেস। সো এই ডেটাবেসের ভিতরে ও যে তার অ্যাডজাসেন্ট নেইবার কে কে আছে সেই নেইবার ইনফরমেশন গুলোকে সে স্টোর করে। লিস্ট অফ অল নেইবার রাউটার্স টু হুইচ এ রাউটার হ্যাজ এস্টাবলিশড bi-directional communication. This word is very important. Bi-directional communication. What do you understand by bi-directional? Bi-directional বলতে কি বুঝেন? Bi-directional কাকে বলে? বোথ সাইডে কমিউনিকেশন, দুই এন্ড থেকেই কমিউনিকেশন হবে। আমি যদি আপনাকে, যেমন এইখানে বাই-ডাইরেকশনাল কমিউনিকেশন আমার এই ক্লাসে হয় 3 থেকে 4 জনের সাথে। যেমন ফর নাও রাকিবের সাথে আমার বাই-ডাইরেকশনাল কমিউনিকেশন হলো, কারণ আমি একটা জিনিস আস্ক করছি, শুধু রাকিবই রিপ্লাই দিচ্ছে, আর কেউ দেয় নাই, তার মানে ক্লাসে আর কেউ নাই। রাকিবই আমার নেইবার, আর কেউ আমার নেইবার না। সো আমি এই রাকিবের ইনফরমেশনটা একটা টেবিলে স্টোর করে রাখলাম, রাকিবের সাথে আমার কথা হচ্ছে। ঠিক আছে, সো এরকম যখনই আমার মানে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে দুই সাইড থেকেই কমিউনিকেশনটা হবে, তখনই সেটাকে আমরা বলি হচ্ছে বাই ডাইরেকশনাল কমিউনিকেশন। এবং এই দুই সাইড থেকে যাদের যাদের সাথে কমিউনিকেট হবে তাদের ইনফরমেশনটা একটা টেবিল স্টোর করা হয়, সেই টেবিলটাকে বলা হয় হচ্ছে অ্যাডজাসেন্সি ডেটাবেস। সো ইফ ইউ লুক এট দিস টপোলজি, আমাকে বলেন দেখি R1 রাউটারের অ্যাডজাসেন্সি ডাটাবেসে কোন কোন রাউটারের ইনফরমেশন থাকবে? স্যার R2, R3, R4। R2, R3, R4. Why not R5? স্যার ওটা তো ভায়া হয়ে যাচ্ছে। ভায়া হয়ে আছে, এক্স্যাক্টলি। সো R1 এর অ্যাডজাসেন্সি ডেটাবেসে থাকবে হচ্ছে R2, 3 and 4। সেম ভাবে R2 এর অ্যাডজাসেন্সিতে থাকবে শুধুমাত্র R1 and R5। R3 এর জন্য R1 and R4, R4 এর জন্য R1 and R5। ক্লিয়ার? সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডজাসেন্সি ডেটাবেস। This table is unique for each router. So adjacency ডেটাবেসের ভিতরে যে ইনফরমেশন গুলো থাকে এটা প্রতিটা রাউটারের জন্য ইউনিক। দ্যাট মিন্স এক রাউটারের অ্যাডজাসেন্সি ইনফরমেশন আরেক রাউটারের অ্যাডজাসেন্সি ইনফরমেশন সেম হবে না। এন্ড আপনি যদি এই অ্যাডজাসেন্সি ডেটাবেসটাকে চেক করতে চান, দেখতে চান, তাহলে আপনি প্রিভিলেজ মোড থেকে এই কমান্ডটা এক্সিকিউট করতে পারেন, শো আইপি ওএসপিএফ নেইবার। If you use that command, then you will able to view the adjacency database of that router. Adjacency database clear? স্যার কি ধরনের ইনফরমেশন গুলো থাকে স্যার ওখানে? এখানে থাকে আপনার যে এই আপনার অ্যাডজেসেন্স নেইবার কারা, তাদের সাথে আপনি কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, কোন লিংক দিয়ে কানেক্টেড, এবং কিরকম মানে সেই লিংকটা কিরকম, ডিরেক্টলি কানেক্টেড লিংক অর ভায়া অন্য কোন লিংক। ঠিক আছে, সো এরকম ইনফরমেশন গুলো দেন হচ্ছে আপনার তাদের সাথে আপনার কমিউনিকেশনটা কোন মুডে হচ্ছে, সো এরকম আরো ডিটেইলড কিছু ইনফরমেশন থাকে। ওকে, সো নেক্সট ওয়ান হচ্ছে লিংক স্টেট ডেটাবেস। সো লিংক স্টেট ডেটাবেসটা হচ্ছে এমন একটা ডেটাবেস, সেই ডেটাবেসে কি থাকে, লিস্ট অফ ইনফরমেশন ফ্রম অল রাউটারস ইন দ্য নেটওয়ার্ক, লিস্ট ইনফরমেশন about all other routers in the network. These database represent the network topology. All router within area have an identical LSDB. Link state database টা হচ্ছে একটা রাউটারের মানে কাইন্ড অফ বলতে গেলে সেকেন্ড ক্রিটিক্যাল মানে ডেটাবেস। কেন? সেটা হচ্ছে আমরা নরমালি এই যে টপোলজিটা এটা আমরা ভিউ করতেছি আউটসাইড থেকে, উপর থেকে, কাইন্ড অফ লাইক একটা বার্ড সাইড ভিউ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওকে কে কোথায় কার সাথে কিভাবে কানেক্টেড। বাট আপনি অ্যাজ এ রাউটার R1 হিসাবে যদি চিন্তা করেন, আপনি কি পুরো ভিউটা পাবেন?
আপনি পাবেন, আপনি কতটুকু দেখতে পাচ্ছেন, R1 দেখতে পাচ্ছে, R2, R3, R4 এই পর্যন্তই। ও তো আর বাকি R2 কোথায় দিয়ে কার সাথে কোন জায়গায় গেছে, R3 কোথায় দিয়ে কার সাথে কিভাবে গেছে, R4 কার সাথে কোন জায়গা দিয়ে কিভাবে গেছে, এই ইনফরমেশন তো R1 এর কাছে নেই। ওর কাছে আছে শুধু ওর সাথে যে যে ডিরেক্টলি কানেক্টেড বা ওর সাথে যার নেবারশিপ ফর্ম আছে সেই ইনফরমেশন গুলো শুধু R1 পাচ্ছে। তো লিঙ্ক স্টেট ডেটাবেস যেটা করে সেটা হচ্ছে এই পুরো নেটওয়ার্কের একটা টপোলজিক্যাল ভিউ, মানে যেটা আমরা যে উপর থেকে দেখতেছি এরকম একটা ভিউ ক্রিয়েট করে দেয় R1 কে। কিভাবে? সেটা হচ্ছে নেটওয়ার্কের যত রাউটার যেইখান দিয়ে যার সাথে কানেক্টেড এই সব ইনফরমেশন গুলো ও R1 কে প্রোভাইড করে, যে R1 তুমি এই ইন্টারফেস দিয়ে R2 এর সাথে কানেক্টেড আছো, R2 আবার ওই ইন্টারফেস দিয়ে R5 এর সাথে কানেক্টেড আছে, R5 আবার ওই ইন্টারফেস দিয়ে R4 এর সাথে কানেক্টেড আছে, R4 আবার এই ইন্টারফেস দিয়ে তোমার সাথে কানেক্টেড আছে, সো আবার তুমি আবার R3 এর সাথে এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছো, ঠিক আছে, আবার R3 এই ইন্টারফেস দিয়ে R4 এর সাথে কানেক্টেড আছে। সো এইভাবে করে সকল যে কমিউনিকেশন, সকল লিংক, সকল ইনফরমেশন ও R1 কে দিয়ে দেয়। এবং এইভাবে এই একই ইনফরমেশন আবার R2 এর কাছে পাবে, R3 এর জন্য পাবে, R4 এর জন্য পাবে, R5 এর জন্য পাবে। সো সেম ইনফরমেশনটা বেসিক্যালি সবার কাছে থাকে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে যে all routers within an area have identical LSDB বা লিঙ্ক স্টেট ডেটাবেস। এখন কিভাবে এটা আইডেন্টিক্যালি হয় সেটা আমরা পরে আমাদের লিঙ্ক স্টেট অপারেশন যেটা আছে পরের যে টপিকটা সেখানে আমরা এটা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে সে এই লিঙ্ক স্টেট ডেটাবেসটা ক্রিয়েট করে এরকম আইডেন্টিক্যাল বানায়। বাট বিষয়টা বোঝা গেছে যে লিঙ্ক স্টেট ডেটাবেসটা কি এবং এটা কিভাবে অপারেট করে। এই লিঙ্ক জি, স্টেট স্যার। ডেটাবেসটা যদি আপনারা দেখতে চান এটার জন্য কমান্ড হচ্ছে শো আইপি ওএসপিএফ ডেটাবেস। এই কমান্ড দিয়ে আমরা লিঙ্ক স্টেট ডেটাবেসটাকে চেক করতে পারি। এন্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইজ ফরওয়ার্ডিং ডেটাবেস। সেটা হচ্ছে এই যে লিঙ্ক স্টেট ডেটাবেসে কি যে কে কার সাথে কোন দিক দিয়ে কানেক্টেড সব ইনফরমেশন গুলো এখানে পাচ্ছেন। বাট ফরওয়ার্ডিং ডেটাবেসের মধ্যে থাকে যে আপনি কোন ইন্টারফেস দিয়ে একটা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে পারবেন, কোনটা আপনার জন্য বেস্ট পাথ। সেটা হচ্ছে যে লিস্ট অফ রাউটস জেনারেটেড when an algorithm is run on the linked state database। এই লিঙ্ক স্টেট ডেটাবেসের উপর একটা অ্যালগরিদম রান করে আপনার জন্য বেস্ট পসিবল যে পাথগুলো একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পসিবল যে আউটকাম গুলো, পসিবল যে পাথগুলো, সেই ইনফরমেশনটা শুধুমাত্র স্টোর থাকে হচ্ছে ফরওয়ার্ডিং ডেটাবেসে বা যেটাকে আমরা বলি হচ্ছে রাউটিং টেবিল। এবং এই রাউটিং টেবিল হচ্ছে ইউনিক, এক একজনের জন্য এক এক রকম। routing table the routing table of each router is unique and contains information on how and where to send the packet to other router। মানে এখন আপনার যদি একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যদি যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে কোন রাউটারের কাছে বেসিক্যালি আপনি যদি প্যাকেটটা ফরওয়ার্ড করেন ও এটাকে ডেস্টিনেশনে পৌঁছায় দিবে, সেই ইনফরমেশনটা থাকে হচ্ছে এই রাউটিং টেবিলের মধ্যে। আর এই রাউটিং টেবিলটা দেখার কমান্ড হচ্ছে শো আইপি রাউট। বোঝা গেছে তিনটা কম্পোনেন্ট? ডেটা স্ট্রাকচার ক্লিয়ার? নেক্সট ফাইনালি আমাদের যে লাস্ট কম্পোনেন্ট যেটা দ্যাট ইজ কল্ড অ্যালগরিদম। সো প্রতিটা রাউটিং প্রোটোকলই যখন অপারেট করে, ফাংশন করে, ঠিক আছে, মানে স্ট্যাটিক যেটা বাদে স্ট্যাটিক জাস্ট বলে দিছেন, সো এখানে কোনো অ্যালগরিদমের হিসাব নিকাশ নাই। বাট ডাইনামিকে যখনই আমরা আসি তখন এখানে আমাদেরকে হিসাব নিকাশ করতে হয় যে কোন পথ দিয়ে ডাটা যাওয়া দরকার, কোনটা ইম্পর্টেন্ট না, কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কোন দিক দিয়ে গেলে খারাপ হবে। সো এগুলা বিভিন্ন অ্যালগরিদমের থ্রুতে ডিফাইন করা হয়। সো ওএসপিএফ ও এরকম একটা অ্যালগরিদম মেইনটেইন করে। কারো মনে আছে ওএসপিএফ এর অ্যালগরিদমটা কি? ওএসপিএফ কোন অ্যালগরিদম ইউজ করে? ওএসপিএফ হচ্ছে ডায়াস্টা অ্যালগরিদম ইউজ করে। বেসিক্যালি এটা ডায়াস্টা অ্যালগরিদমটাকে ইউজ করে না, মানে ডায়াস্টা হচ্ছে একটা ব্রড টাইপের অ্যালগরিদম। এই ডায়াস্টার ভিতরে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। সো ওএসপিএফ মেইনলি এই ডায়াস্টার মানে ডায়াস্টা অ্যালগরিদমের একটা পোরশন যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এসপিএফ বা শর্টেস্ট পাথ ফার্স্ট, এই অ্যালগরিদমটাকে ইউজ করে। সো ওএসপিএফ
যদি আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে ওএসপিএফ কোন অ্যালগরিদম ইউজ করে, ইউ ক্যান সে ডায়াস্টার। বাট আপনি এভাবে বলতে পারেন যে ওএসপিএফ ডায়াস্টার বা ডায়াস্টার অ্যালগরিদমের এসপিএফ বা শর্টেস্ট পাথ মানে শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদমটাকে ইউজ করে। বাট ডিরেক্টলি বললেন না ওএসপিএফ এসপিএফ ইউজ করে, বিকজ শর্টেস্ট পাথ ফার্স্ট ইজ নট অ্যান অ্যালগরিদম, ইটস অ্যান সেগমেন্ট অফ অ্যালগরিদম। সেই সেগমেন্টটা মানে কোন অ্যালগরিদমের, সেটা হচ্ছে ডায়াস্টার। তো এই যে আমাদের লিঙ্ক স্টেট ডেটাবেস বা এলএসডিবি, সো ওএসপিএফ হচ্ছে এই এলএসডিবি এর উপরে এই এসপিএফ অ্যাপ্লাই করে। এসপিএফ অ্যাপ্লাই করার পরে সেখান থেকে সে যে আউটকামটা বা আউটপুটটা পায়, সেই আউটকাম বা আউটপুটটাকে সে স্টোর করে হচ্ছে ফরওয়ার্ডিং ডেটাবেসের মধ্যে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? ওকে, সো নেক্সট আমাদের টপিক হচ্ছে লিঙ্ক স্টেট অপারেশন। সো ওএসপিএফ এর এই যে লিঙ্ক স্টেট ডেটাবেসটা, নট লিঙ্ক স্টেট ডেটাবেস অ্যাকচুয়ালি, ওএসপিএফ এর ফুল অপারেশনটাই, মানে ওএসপিএফ তো হচ্ছে একটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। সেই লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল কিভাবে অ্যাকচুয়ালি অপারেট করে, মানে ইন অ্যানাদার ওয়ার্ড অ্যাকচুয়ালি ওএসপিএফ কিভাবে অপারেট করে, ঠিক আছে? সো ওএসপিএফ অপারেশনের ফার্স্ট স্টেপটা হবে কি, অ্যাডজাসেন্সি ডেটাবেস ক্রিয়েট করা, আমার নেইবরকে সেই নেইবর ইনফরমেশনটাকে জেনারেট করা। একটা শর্ট আইডিয়া দেন দেখি আপনাদের মাথায় কি আসে যে নেইবর কিভাবে অ্যাকচুয়ালি নেইবরশিপ ফর্ম করা হয়, মানে নট লাইক রাউটিং এর পার্সপেক্টিভে, রিয়েল লাইফ চিন্তা করেন যে আপনি কারোর সাথে একটা নেইবরশিপ স্ট্যাটাস মানে ক্রিয়েট করবেন বা একটা নেইবরশিপ ফর্ম করবেন, ঠিক আছে? সেটা কিভাবে হয়, হাউ? কথা বলার মাধ্যমে, গিয়ে হাই হ্যালোর মাধ্যমে বা কোনো কিছু বিনিময়ের মাধ্যমে বা দাওয়াত দেওয়ার মাধ্যমে সেই নেইবারশিপটা বিল্ড আপ হয়, যে পাশাপাশি আছি নেইবার হিসেবে। তখন একজন আরেকজনকে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে দাওয়াত দেয়, বা এই ধরনের কোনো গিফট আদান প্রদান হতে পারে কোনো অকেশন উপলক্ষে। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছেন। সো বেসিক্যালি সেটা হচ্ছে কি কথোপকথন বা কোনো একটা নিমন্ত্রণ বা একটা দাওয়াত বা একটা গিফট, ঠিক আছে? মানে একটা ইন্টারাকশন, ইন শর্টে যদি বলি একটা ইন্টারাকশনের মাধ্যমে নেইবারশিপ ফর্ম হয়। মানে ধরেন আপনাদের বাসায় মানে একটা পাশাপাশি দুইটা ফ্ল্যাট, সো আপনারা এক ফ্ল্যাটে থাকেন, আপনাদের সামনের ফ্ল্যাটে অন্য কেউ একজন থাকে। এখন আপনারা যদি কোনোদিন তাদের সাথে কোনো একটা ইন্টারাকশন, দ্যাট মিনস গিয়ে লাইক একটা হাই হ্যালো না করেন, তাহলে কি আপনাদের দুই ফ্যামিলির মধ্যে কোনো নেবারশিপ ফর্ম হবে? কোনোদিন হবে না। সো এটা হওয়ার জন্য কি করতে হবে, যে যাইতে হবে, গিয়ে অ্যাটলিস্ট একটু বলতে হবে যে হাই, কি অবস্থা, আমরা আপনাদের পাশে এখানে আসি, আপনাদের যদি বিপদে আপদে কোনো কিছু সমস্যা হয় আমাদের কাছে আসতে পারেন, বা আমরা আপনাদের কাছে আসলাম, আপনারা আসছেন, সাপোজ একটা গিফট দিলাম, ঠিক আছে? সো এইভাবেই করি কি নেবারশিপটা হয়। সো এটা যদি রিয়েল ফিলটা মানে রিয়েল লাইফে জিনিসটা যদি এইভাবে এক্সিকিউট হয়, তাহলে আমাদের যে মেশিন বা ভার্চুয়াল যেটা, সেখানেও সিমিলারলি কিছু একটা এরকম হবে। কারণ মেশিনটা তো অ্যাকচুয়ালি আমরাই ক্রিয়েট করেছি। সো আমরা জিনিসটাকে যেভাবে দেখি, মেশিনকেও আমরা সেভাবেই ক্রিয়েট করার চেষ্টা করি। সো আমাদের এই যে লিঙ্ক স্টেট ডেটাবেজের যে ফার্স্ট স্টেপ, এস্টাবলিশ নেইবার অ্যাডজাসেন্সি, সো এটাও হয় এই সেম ওয়েতে। কিভাবে, সেটা হচ্ছে যে ওই যে রাউটিং প্রোটোকল মেসেজ, 5টা মেসেজের কথা বলছিলাম, মনে আছে? সেই মেসেজের প্রথম মেসেজ যেটা, দ্যাট ইজ কল্ড হ্যালো প্যাকেট বা হ্যালো। সো এই হ্যালো প্যাকেট বা এই হ্যালো মেসেজের মাধ্যমেই হচ্ছে আমার এই নেইবারশিপটা এস্টাবলিশ হয়। কিভাবে? একটা রাউটার তার যতগুলো অ্যাক্টিভ ইন্টারফেস আছে, সবগুলো ইন্টারফেসে সে একটা হ্যালো প্যাকেট সেন্ড করে, একটা হ্যালো মেসেজ পাঠায় যে হাই, আমি R1 এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড, এরকম একটা মেসেজ সে অপর এন্ডে সেন্ড করে। এখন অপর এন্ডে যদি কোনো ডিভাইস থাকে, মানে যদি কোনো ব্যক্তি, বান্দা, ডিভাইস, নেইবার কেউ যদি থাকে, সে এখন ওই হ্যালো মেসেজটা রিসিভ করবে।
এখন কি হলো, এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হলো। আমি তাকে একটা মেসেজ পাঠালাম, সে মেসেজটা রিসিভ করলো। রিসিভ করার পরে এখন সে যদি ফিল করে যে ওকে, আমি এখন তার সাথে একটা কমিউনিকেশনে আসবো বা তার সাথে আমি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করব, তখন সে কি করবে, একটা হ্যালো ব্যাক মেসেজ পাঠাবে যে ওকে হ্যালো, আমিও এরকম R2, আমি তোমার সাথে এই ইন্টারফেস দিয়ে এখান দিয়ে কানেক্টেড। সো এই যে দুইটা ডিভাইসের মাঝখানে কমিউনিকেশনটা হইলো, এটা হয়ে গেল কি এখন একটা বাই ডাইরেকশনাল কমিউনিকেশন। এবং যখনই এই বাই ডাইরেকশনাল কমিউনিকেশনটা হয়, তখনই আমরা ধরে নিই যে এরা একজন আরেকজনের নেইবার। সো তখন R1 তার নেইবার টেবিলে বা অ্যাডজেসেন্সি ডাটাবেজে ওই তার যার কাছ থেকে কমিউনিকেশনটা রিসিভ করলো তার ইনফরমেশন স্টোর করবে। সেম ভাবে যদি R2 এর কথা বলি, তাহলে R2 আবার R1 এর ইনফরমেশনটা এখানে স্টোর করবে। সো এইভাবে দুইটা রাউটার তার অ্যাডজেসেন্সি ডেটাবেসটাকে ক্রিয়েট করে ভায়া দিস হ্যালো মেসেজ বা হ্যালো প্যাকেট। বোঝা গেছে? সো এইভাবে জি, স্যার। এই হ্যালো প্যাকেট বা হ্যালো মেসেজের মাধ্যমে প্রতিটা রাউটার তার অ্যাডজেসেন্সি ডাটাবেস স্টাবলিশ করতে থাকে। আচ্ছা, এই যে হ্যালো মেসেজটা এখানে আরেকটু বলে রাখি, এই হ্যালো মেসেজটা প্রতিটা রাউটার তার প্রতিটা অ্যাক্টিভ ইন্টারফেসে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর সেন্ড করতে থাকে। একটা পিরিয়ড মানে একটা টাইম, ওই যে পিরিয়ডিক আপডেটের মতন একটা পিরিয়ডিক টাইম পর পর সেই হ্যালো মেসেজটাকে সেন্ড করতে থাকে। যেই টাইমটা সে ওয়েট করে একটা হ্যালো মেসেজ পাঠানোর পরে আরেকটা হ্যালো মেসেজ পাঠানোর জন্য, এই ওয়েটিং টাইমটাকে বলা হয় হচ্ছে হ্যালো ইন্টারভেল। ওএসপিএফ এর জন্য ডিফল্ট হ্যালো ইন্টারভেল হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ প্রতি 10 সেকেন্ড পর পর সে একটা করে হ্যালো মেসেজ পাঠাবে তার সব অ্যাক্টিভ ইন্টারফেসে। হ্যালো মেসেজ পাঠানোর পরে অপর এন্ড থেকে রিপ্লাই রিসিভ করার জন্য সে একটা টাইম ওয়েট করে। এই ওয়েটিং টাইমের মধ্যে সে যদি কোনো রিপ্লাই না পায়, তখন সে ওই এন্ডটাকে ডেড হিসাবে ধরে নেয় যে অপর সাইডে কেউ নাই, ওইখানে আমার কোনো নেইবারশিপ ফর্ম হবে না। এই ওয়েটিং টাইমটাকে বলা হয় হচ্ছে ডেড ইন্টারভেল। ওএসপিএফ এর জন্য ডিফল্ট ডেড ইন্টারভেল হচ্ছে হ্যালো ইন্টারভেলের 4 গুণ, 4 টাইমস অফ হ্যালো ইন্টারভেল। তাহলে ডেড ইন্টারভেল কত হবে? 40 সেকেন্ড। সো বাই ডিফল্ট হ্যালো ইন্টারভেল 10 সেকেন্ড এন্ড ডেড ইন্টারভেল 40 সেকেন্ড। সেটা হচ্ছে ওএসপিএফ এর সকল ইন্টারফেসের জন্য। ওকে, সো এইভাবে করে হ্যালো এন্ড ডেড এর মাধ্যমে আমরা কি করলাম, নেইবার এস্টাবলিশ করলাম যে কে কে আমার নেইবার, কে কোথায় আছে, কে কোথায় কানেক্টেড, এন্ড দেন এই ইনফরমেশন গুলোকে সে স্টোর করে ফেলে তার অ্যাডজাসেন্সি ডেটাবেসের মধ্যে। নেক্সট আসে হচ্ছে এক্সচেঞ্জ লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এক্সচেঞ্জ লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, এই লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্টকে ইন শর্টে বলা হয় এলএসএ, লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তো এলএসএ জিনিসটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট? সেটা হচ্ছে প্রতিটা রাউটার তার একটা ইউনিক অ্যাডজাসেন্সি ডেটাবেস আছে না প্রতিটা রাউটারের, নাকি অ্যাডজাসেন্সি ডেটাবেস সেম সবার জন্য? না স্যার, ইউনিক Unique. স্যার। ইউনিক। আচ্ছা, তো এখন R1 কি করবে, R1 এর একটা অ্যাডজাসেন্সি ডেটাবেস আছে। সো R1 তার এই অ্যাডজাসেন্সি ডেটাবেসটাকেই হচ্ছে একটা প্যাকেটে কনভার্ট করে, যে প্যাকেটটার নাম দেয় হচ্ছে এই এলএসএ বা লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। কিভাবে এটাকে করে সে, R1 তার সকল নেইবার মানে যাদের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড, সেই সকল নেইবারকে সে তার এই অ্যাডজাসেন্সি ডেটাবেসটা শেয়ার করে দেয় অ্যাজ আ লিংক স্টেট প্যাকেট হিসাবে। সো R1 তার লিংক স্টেট মানে অ্যাডজাসেন্সি ডেটাবেসটা বা লিংক স্টেট প্যাকেটটা তার যে নেইবার তার সাথে শেয়ার করবে। R1 শেয়ার করবে এটা R2 এর সাথে, R1 শেয়ার করবে R3 এর সাথে, R1 শেয়ার করবে R4 এর সাথে। সো তার যে নেইবার যারা যারা আছে মানে লিংকস অ্যাডজাসেন্সি ডাটাবেসে যাদের যাদের ইনফরমেশন আছে সবার সাথেই সে তার এই এলএসএ বা অ্যাডজাসেন্সি ডাটাবেসের যে ইনফরমেশন এটা শেয়ার করে দিবে। এবং যারা যারা এই প্যাকেটটাকে রিসিভ করবে তাদেরও আবার একটা কাজ আছে, তারা এই প্যাকেটটা রিসিভ করার পরে এই প্যাকেটের একটা কপি নিজের কাছে রাখবে এবং বাকি প্যাকেটটাকে সে যেই ইন্টারফেস দিয়ে রিসিভ করছে সেই ইন্টারফেস বাদে বাকি সকল ইন্টারফেসে এটাকে আবার ফরওয়ার্ড করে দেবে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফ্লাডিং।
বন্যা ভাসায় দিবে, ফ্লাড করে দিবে। অর্থাৎ R1 এর এই LSA প্যাকেটটা এখন R2 রিসিভ করার পরে R2 যেই ইন্টারফেসটা যে রিসিভ করলো এই ইন্টারফেস বাদে অন্য ইন্টারফেস এটাকে আবার ফরওয়ার্ড করে দিবে। সেটা এখন চলে গেল R5 এর কাছে। R3 এই ইন্টারফেস যেটাকে রিসিভ করার পরে ওইটা ফরওয়ার্ড করে দিব R4 এর কাছে। R4 এই ইন্টারফেস যে প্যাকেটটা রিসিভ করার পরে এখন দেখলো যে এইখান থেকে তো R4 একটা প্যাকেট রিসিভ করছে, আবার এই পাশ থেকেও একটা প্যাকেট রিসিভ করছে। সো R4 আবার এই এন্ড দিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিবে। আবার R5 কি হবে, এই এন্ড দিয়ে প্যাকেটটা রিসিভ করছে, এই এন্ড দিয়ে প্যাকেটটা রিসিভ করছে। সো ওর আর কোনো এন্ড নেই, বেস ওর আর কোথাও এটা ফরওয়ার্ড করা লাগবে না, এখানেই লিমিটেড, এখানেই শেষ। তো এই যে ফ্লাডিংটা করলাম, বন্যার মতন ভাষায় দিলাম, এতে করে এখন কি হইলো বলে, আউটকামটা কি হলো? স্যার প্রত্যেকে ইনফরমেশনটা জানলো, মানে কার সাথে কি কানেক্টেড বা হচ্ছে যে বেসিক ইনফরমেশন গুলো আর কি। সো বেসিক্যালি এখন একটা ডিভাইসের কাছে ও বাদে বাকি সবার আর যে এলএসএ বা অ্যাডজেসেন্সি ডাটাবেসের ইনফরমেশনটা চলে আসলো। সো এই R1 এর এলএসএ এখন R2 এর কাছে, R3 এর কাছে, R4 এর কাছে, R5 এর কাছে আছে। একইভাবে R2 তার এলএসএ ফ্লাড করবে, R3 তারটা ফ্লাড করবে, R4 ফ্লাড করবে, R5 ফ্লাড করবে। সো অ্যাজ এ রেজাল্ট R1 এর কাছে 2 3 4 5 সবার এলএসএ এসে জমা হবে, R2 এর কাছে 1 3 4 5 এর এলএসএ জমা হবে, 3 এর কাছে 1 2 4 5 জমা হবে, 4 এর কাছে 1 2 3 5 জমা হবে, 5 এর কাছে 1 2 3 4 জমা হবে। তো সবার কাছেই সবার এলএসএ জমা হবে, আর নিজেরটা তো নিজের কাছে আছে। তার মানে কি এখন সবার কাছে কি সেম ইনফরমেশন চলে আসলো না? একই ইনফরমেশন এখন জি, সবার স্যার। কাছে চলে আসলো। এইভাবে করেই হচ্ছে আমাদের যে লিঙ্ক স্টেট ডেটাবেসটা, বিল্ড দ্য লিঙ্ক স্টেট ডেটাবেস। এইভাবে এই যে সবার এলএসএ যখন এইভাবে করে একজন আরেকজনের এলএসএ পেয়ে গেল, এইগুলাকে যখন সে একটা চার্টে বা একটা টেবিলে সে যখন এটাকে স্টোর করে সবারটাই, তখনই ওই টেবিলটার নাম আমরা দিই, ওই ডেটাবেসটার নাম আমরা দিই লিঙ্ক স্টেট ডেটাবেস। এইভাবে হচ্ছে কমন লিঙ্ক স্টেট ডেটাবেস জেনারেট করা হয়। এবং এই কমন টপোলজির কারণে এখন R1 বলতে পারে যে R2 কার সাথে কানেক্টেড, R3 কার সাথে, R4, মানে পুরো টপোলজিক্যাল ভিউটা এখন R1 এর কাছে চলে আসলো। সেম ভাবে ফুল ভিউটা R2 এর কাছে যাবে, 3 এর কাছে যাবে, 4 এর কাছে যাবে, 5 এর কাছে যাবে। বোঝা গেছে? তো দিস ইজ হাউ লিঙ্ক স্টেট ডাটাবেস ফর্ম, and later on এই লিঙ্ক স্টেট ডেটাবেসের উপরে দে এক্সিকিউট SPF বা শর্টেস্ট পাথ ফার্স্ট, এবং এখান থেকে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে চুজ দ্য বেস্ট পাথ চুজ করে এটাকে বসানো হয় হচ্ছে রাউটিং টেবিলে বা ফরওয়ার্ডিং ডেটাবেসের মধ্যে। সো দিস ইজ দ্য লিঙ্ক স্টেট অপারেশন অর OSPF অপারেশন। এইভাবে করেই OSPF অ্যাকচুয়ালি কাজ করে। বোঝা গেছে? জি স্যার। কঠিন কঠিন কিছু? স্যার আপনি বুঝালে তো সব সব সহজ লাগে, কিন্তু নিজে থিওরিটিক্যাল পড়তে গেলে সব মানে একটু হার্ড লাগে আর কি স্যার। এই জন্যই তো চেষ্টা করি যেগুলো কঠিন সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর যেটা ইজিয়ার সেটাকে নিজেদের কি পড়তে বলি। যাই হোক, সো বেসিক্যালি আপনাদেরকে আজকে আমি OSPF এর ব্যাক এন্ডটা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি পিছনে জিনিসটা কিভাবে কাজ করে। ফ্রন্ট এন্ডে কনফিগারেশন বা কিভাবে কাজ করে ইজ ভেরি ইজিয়ার, করতে হয়তো হাফ এন আওয়ার 1 ঘন্টা আমাদের লাগবে, বাট ব্যাক এন্ডে জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, তো এবার চলে আসছে হচ্ছে এই যে OSPF এর এরিয়া কনসেপ্টের উপরে, যেটা নিয়ে বলছিলাম যে শুরুতেই OSPF এর মেইনলি দুইটা এরিয়া থাকে, একটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল এরিয়া OSPF আর একটাকে বলি হচ্ছে মাল্টি এরিয়া OSPF। সো এই এরিয়া কনসেপ্টটা কি, সেটা হচ্ছে যখন আমাদের নেটওয়ার্কটা কাইন্ড অফ একটু ছোট থাকে, ছোট নেটওয়ার্ক মিন্স হচ্ছে অল্প কিছু ডিভাইস, 2-3টা ডিভাইস নিয়ে যখন আমরা একটা নেটওয়ার্ক টপোলজি বিল্ড করি বা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি, তখন আমরা সবগুলোকে একসাথে নিয়ে কাজ করলেই আমাদের জন্য ইজিয়ার হয়। যেহেতু 2-3টা 4-5টা ডিভাইস, সো অল্প কিছু ডিভাইসকে একসাথে করে কানেক্ট করলে আমরা কাজ করলাম। তো এটা হয়ে গেল কি সবাইকে আমরা একসাথে একটা জায়গার ভিতরে রাখলাম, দ্যাটস ওয়াই উই কল ইট সিঙ্গেল এরিয়া। যে একটা এরিয়ার ভিতরেই সবাই, এক জায়গাতেই সবাই, কোনো ভাগ নাই, ঠিক আছে? সো এটাকে বলা হয় সিঙ্গেল এরিয়া OSPF। সো যখন আমরা এই সিঙ্গেল এরিয়া OSPF ইউজ করতে যাব, OSPF কনফিগার করার সময় আমাদেরকে এই এরিয়া নাম্বারটা মেনশন করতে হয়।
প্রতি একটা এরিয়ার জন্য একটা করে এরিয়া নাম্বার মেনশন করতে হয়, ঠিক আছে? সো যদি আমরা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ইউজ করি, দিস ইজ আ বেস্ট প্র্যাকটিস, মানে গুড প্র্যাকটিস, কমন প্র্যাকটিস, সবাই এটা করলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। সেই কমন প্র্যাকটিসটা হচ্ছে যদি আপনার এটা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ হয় তাহলে এরিয়া নাম্বারটা 0 দিবেন। Okay, but you can give 1, 10, 100, 200, 2000, whatever the number you desire. You can give that. Okay, but this is a best practice to put the number as 0 for single area OSPF. Then what is multi-area OSPF? সেটা হচ্ছে যখন আমাদের নেটওয়ার্কটা একটু বড় হয়ে যায়, একটু লার্জ স্কেলের নেটওয়ার্ক হয়, লেটস সে 10-12টা ডিভাইস বা 6-7টা ডিভাইস, তখন ইট ইজ আ গুড থিং যে ইফ ইউ ক্যান ডিভাইসগুলোকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলেন, এরিয়া ওয়াইজ ভাগ করে ফেলেন। যে লেটস সে 3টা ডিভাইসকে দিয়ে আপনি একটা এরিয়া বানাইলেন, আর 2টা ডিভাইসকে দিয়ে আরেকটা এরিয়া বানাইলেন, ঠিক আছে? সেইভাবে করে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলা। সো ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেললে অ্যাকচুয়ালি বেনিফিটটা কোথায় হবে, আউটকামটা মানে কোথায় পাবেন, সেটা হচ্ছে এই যে আমাদের এলএসএ ফ্লাডিং যেটা আমরা বললাম, লিঙ্কসের ডেটাবেস যখন শেয়ার করবেন, সো আমার একটা টপোলজিতে যদি 10টা রাউটার থাকে, তার মানে একটা এলএসএ এখন 10 জনের জায়গা থেকে ঘুরবে, আর প্রতিজনের কাছে 10টা করে এলএসএ আসবে। এই এলএসএ গুলোকে আবার প্রসেস করে একটা এলএসডিবি বানাবেন। সো 10টা রাউটারের ইনফরমেশন দিয়ে যখন এলএসডিবি বানাবেন কত বড় হবে, এটার উপরে যখন আবার আপনার বারবার এসপিএফ রান করা লাগবে, সো কতখানি প্রসেসিং মানে স্পিড বা প্রসেসিং ক্ষমতা এখানে চলে যাবে। সো এটাকে যদি এত বড় না করে, লেটস সে আমি 3টা ডিভাইস নিয়ে একটা এরিয়া বানাইলাম, এলএসএ গুলো হচ্ছে একটা এরিয়ার মধ্যে লিমিটেড থাকে, সো ওই এরিয়ার সাথে কানেক্টেড থাকবে, ওই এরিয়ার এলএস এর মধ্যে এসপিএফ রান হবে। সো সবকিছু তখন আরো কি ছোট ছোট সেগমেন্টে রান করবে। যখনই কোনো একটা কাজকে আপনি ছোট ছোট সেগমেন্টে ভাগ করবেন, তখন কাজটা করতে ইজিয়ার হবে, রিসোর্স ইউটিলাইজেশন অনেক কম হবে, অনেক ফাস্টার আপনি জিনিসগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারবেন। সো এই কারণে যখন এরিয়া অনেক বড় হয়ে যায়, সো উই ক্যান মুভ টু মাল্টি এরিয়া ওএসপিএফ। এরিয়াকে তখন এরকম ভাগ ভাগ করে আমরা আলাদা করে দিতে পারি। আচ্ছা, সো এরিয়াকে যখন আবার ভাগ করে আলাদা করে দিবেন, তখন মাল্টি এরিয়া, যদিও আমাদের টপিকে মাল্টি এরিয়া নিয়ে তেমন কিছু নাই, বাট আমি আপনাদেরকে হালকা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের মাল্টি এরিয়া ওএসপিএফ এখানে হালকা কিছু আইডিয়া বলা আছে। সো যখন আমাদের এরিয়াকে আমরা এরকম মাল্টি এরিয়া হিসেবে ভাগ করে দিব বা মাল্টি এরিয়া ওএসপিএফ রান করব, তখন আমাদের একটা এরিয়া ডিফাইন করতে হয়, যেই এরিয়াকে বলা হয় হচ্ছে ব্যাকবোন এরিয়া। Okay, so that is our main area. You can say the main area or the headquarter area or the like head. So এটাকে বলা হয় হচ্ছে ব্যাকবোন এরিয়া। So this is also another good practice or common practice, সেটা হচ্ছে ব্যাকবোন এরিয়ার নাম্বার হচ্ছে 0 দেওয়া, ঠিক আছে? লাইক সিঙ্গেল এরিয়ার মতন ব্যাকবোন এরিয়াকে 0 হিসেবে ইন্ডিকেট করা। সিঙ্গেল এরিয়াতে যেহেতু ওইটাই আমার ব্যাকবোন, ওইটাই আমার মেইন, সো এই কারণে আমরা 0 এরিয়া নাম্বার 0 ইউজ করতেছি। বাট ইন জেনারেল ব্যাকবোন এরিয়াকে অলওয়েজ আর কি 0 এরিয়া নাম্বার 0 দিয়ে ইন্ডিকেট করে। ইন জেনারেল দিস ইজ নট আর রুলস যে আপনাকে ব্যাকবোনকে 0 দিয়ে ইন্ডিকেট করতে হবে, বাট দিস ইজ আ কমন প্র্যাকটিস, ব্যাকবোন এরিয়াকে 0 এরিয়া 0 দিয়ে ইন্ডিকেট করা হয়। আচ্ছা, অ্যানাদার থিং, যখন আপনি মাল্টি এরিয়া ওএসপিএফ কনফিগার করবেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার প্রতিটা এরিয়া থেকে একটা কানেকশন যাতে ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকে। দ্যাট মিনস এরিয়া 1, এই এরিয়া 1 এর সাথে দেখেন একটা কানেকশন ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড, সো এরিয়া 1 ব্যাকবোনের সাথে কানেক্টেড। সেম ভাবে এরিয়া 15 এটাও ব্যাকবোনের সাথে কানেক্টেড। ওকে, সো এইভাবে করে মেক শিওর করতে হবে যে প্রতিটা এরিয়া আমরা যখন এরিয়া ওয়াইজ ভাগ করে দিব, প্রতিটা এরিয়া যেন ব্যাকবোনের সাথে কানেক্টেড থাকে। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট। ক্লিয়ার? আর ব্যাকবোন এরিয়া থেকেই হচ্ছে আমরা আউটসাইড নেটওয়ার্ক বা ইন্টারনেট, যদি আমাদের কোনো থার্ড আলাদা কোনো নেটওয়ার্ক থাকে, মানে আমার নেটওয়ার্কের বাইরে আউটার কোনো নেটওয়ার্ক থাকে, সেই আউটার নেটওয়ার্কের সাথে ব্যাকবোন দিয়ে আমরা কানেক্টেড থাকবো। যদি আইএসপি হয় তাহলে সেই আইএসপি দিয়ে আমরা ব্যাকবোনের সাথে কানেক্টেড থাকবো। ওকে, সো এইভাবে করে আমরা হচ্ছে ইসের সাথে কানেক্টেড থাকবো, ওটা কি বলে, মানে আউটসাইড নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবো ভায়া আওয়ার ব্যাকবোন এরিয়া। আর এই যে এরিয়া মাল্টি এরিয়াতে যখন আমরা ভাগে যাব, সো মাল্টি এরিয়ার ভিতরে আবার কিছু মানে ক্রাইটেরিয়া আছে, ডিভাইসের ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে মানে ক্রাইটেরিয়া মিনস হচ্ছে জাস্ট ডিভাইসের নাম।
সেটা হচ্ছে যখন আমরা এরকম দুইটা এরিয়াকে কানেক্ট করতে যাব, সো একটা এরিয়ার যেই রাউটার আরেকটা এরিয়ার রাউটারের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ লেটস সে এই এরিয়া 1 এর এই রাউটারটা এরিয়া 0 এই রাউটারের সাথে কানেক্টেড, সো এইটাকে বলা হবে এরিয়া 1 এর এরিয়া বর্ডার রাউটার বা এবিআর, আর এটাকে বলা হয় এরিয়া 0 এর এবিআর। সো যদি এভাবে বলা হয় যে হোয়াট ইজ এবিআর, এবিআর স্ট্যান্ডস ফর এরিয়া বর্ডার রাউটার। এই যে এরিয়া বর্ডার রাউটার, সো এরিয়া বর্ডার রাউটার হচ্ছে তারাই যারা হচ্ছে একটা এরিয়াকে আরেকটা এরিয়ার সাথে কানেক্টেড করে, জাস্ট নাম আর কি। ওকে, এন্ড দেন দিস ইজ ফর IPv6, যেটা হচ্ছে OSPF v3, সেটা হচ্ছে IPv6 এর জন্য। এখানে জাস্ট হালকা পাতলা আলোচনা করা আছে যে OSPF v2 কি, v3 কি, কোনটা কিভাবে কাজ করে অপারেট করে, সেটা জাস্ট হালকা একটু ওভারভিউ দেওয়া, দ্যাটস ইট। সো এই ছিল হচ্ছে আমাদের OSPF এর বেসিক কনসেপ্ট। এন্ড নাও হচ্ছে OSPF এর প্যাকেট, ওই যে OSPF এর যে আমাদের রাউটিং প্যাকেট, যেটা রাউটিং প্রোটোকল মেসেজ বা RPM। সো OSPF এর যে 5টা RPM বা রাউটিং প্রোটোকল মেসেজ আছে সেগুলো কি এবং কিভাবে কাজ করে। সো OSPF এর ইন টোটাল 5টা প্যাকেট আছে। একটা প্যাকেটকে বলা হয় হ্যালো প্যাকেট, নেক্সট ওয়ান ইজ ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট বা DBD প্যাকেট, দেন লিংক স্টেট রিকোয়েস্ট, লিংক স্টেট আপডেট এন্ড লিংক স্টেট অ্যাকনলেজমেন্ট। সো এটা কি এবং কি কাজ করে। সো হ্যালো প্যাকেট কি জিনিস এবং কি কাজ করে এটা আমরা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। সেটা কি, নেইবারশিপ ফর্ম করার জন্য হ্যালো প্যাকেটের কাজ হচ্ছে নেইবারশিপ ফর্ম করা, নেইবার এস্টাবলিশ করা, সেটা হচ্ছে হ্যালো প্যাকেট। দেন নেক্সট ওয়ান হচ্ছে ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট বা ডিবিডি। সো এই ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেটের কাজ কি, সেটা হচ্ছে আমরা এতটুকু আলোচনা করার মধ্যে আমরা এটা জেনে গেলাম যে আমাদের যে এলএসডিবি আছে বা লিংক স্টেট ডেটাবেস আছে, সেই এলএসডিবি আমাকে আইডেন্টিক্যাল রাখতে হবে, সবার এলএসডিবি সেম রাখতে হবে। তো এখন এই যে আপনার আর আমার এলএসডিবি সেম কিনা, আপনার আর আমার ইনফরমেশন গুলো সেম কিনা, এটা আমি মেক শিওর করবো কি দিয়ে? এটা মেক শিওর করা হয় হচ্ছে ডিবিডি প্যাকেট দিয়ে, যে আমার ডাটাবেস যে ডাটাবেসটা আছে সেটার অবস্থা কি, এখানে কতগুলো এন্ট্রি আছে, কি কি ইনফরমেশন আছে, কোন ভার্সনে আছে, ব্লা ব্লা ব্লা, এই ইনফরমেশন গুলো থাকে হচ্ছে আমার ডিবিডি প্যাকেটের মধ্যে। সো আমি যখন আপনাকে আমার ডিবিডি এর শেয়ার করব, তখন আপনি ম্যাচ করবেন যে আপনার ডিবিডি আর আমার ডিবিডির ভিতরে কোনো মিসম্যাচ আছে কিনা। যদি কোনো মিসম্যাচ থাকে, লেটস সে আমার কাছে 10টা এন্ট্রি আছে, আপনার কাছে 9টা এন্ট্রি আছে, সো মিসম্যাচ হচ্ছে, তখন আপনি কি করবেন, আমাকে একটা যে মিসিং যে ইনফরমেশনটা সেটা আপনি আমার কাছ থেকে রিকোয়েস্ট করবেন। আমার যে লিংক স্টেট ইনফরমেশনটা আপনার মিসিং আছে সেটা আপনি আমাকে রিকোয়েস্ট করবেন। এই রিকোয়েস্ট করার জন্য যে প্যাকেটটা ইউজ করা হয় সেটাকে বলা হয় LSR, লিংক স্টেট রিকোয়েস্ট। সো আপনি যখন আমাকে রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরে আমি যেটা পেলাম, রিকোয়েস্টের এগেইনস্টে আপনাকে তখন আমি একটা প্যাকেট সেন্ড করব, মানে আপডেট মেসেজ সেন্ড করব, সেটাকে বলা হচ্ছে লিংক স্টেট আপডেট। রিকোয়েস্টের এগেইনস্টে আপনাকে যে আমি রিপ্লাইটা দিচ্ছি সেটা হচ্ছে লিংক স্টেট আপডেট। এন্ড আপডেট পাওয়ার পরে আপনি যখন এটাকে ফাইনালি আপডেট করে নেবেন, তারপরে আপনি আমাকে এনশিওর করবেন যে ওকে নাও উই আর সেম। এই এনশিওরিং মেসেজটা হচ্ছে লিংক স্টেট অ্যাকনলেজমেন্ট বা LSACK। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এই জিনিসগুলো এখানে টুকটাক আলোচনা করা আছে। সো জাস্ট গো থ্রু দেম, প্রতিটা প্যাকেট কিভাবে কি কাজ করে এগুলো নিয়ে হালকা পাতলা এখানে আলোচনা করে দিচ্ছি। নেক্সট হচ্ছে OSPF অপারেশন। সো অপারেশন আমরা সোফার অলরেডি আলোচনা করে ফেলছি যে কিভাবে আমাদের নেইবারশিপ এস্টাবলিশ হয়, কিভাবে হচ্ছে আমরা এলএসডিবি শেয়ার করি। ওকে, সো এই ধরনের ইনফরমেশন আমাদের এখানে অলরেডি শেয়ার হয়ে গেছে। যেটা শেয়ার হয়নি, দ্যাট ইজ নিড ফর এ ডিআর। ওকে, সো আমাদের এখানে লাস্ট একটা টপিক যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিআর এন্ড বিডিআর। So DR stands for হচ্ছে designated router and BDR stands for backup designated router. So what is designated router and what is backup designated router? সেটা হচ্ছে OSPF বা রাউটিং, নরমালি নট OSPF, যে কোনো রাউটিং অ্যাকচুয়ালি কিভাবে কমিউনিকেট করে, একটা রাউটার আরেকটা রাউটারের সাথে ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের ফলে কানেকশনটা হয়। যেমন হচ্ছে এক্সাম্পলটা যদি দেখাই, ছবিটা এখানে নাই, ছবিটা হচ্ছে এই জায়গায় আছে, হয়ে গেল দিস ওয়ান। সো এখানে কি প্রতিটা রাউটার আরেকটা রাউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, রাইট? সো এটা হচ্ছে কি নরমাল, মানে ইন জেনারেল টপোলজি অ্যাকচুয়ালি এরকমই হয়ে থাকে, বাট এরকম না হয়ে আমাদের টপোলজিটা কাইন্ড অফ এরকম হতে পারে।
কোন রাউটার কি একটা রাউটার আরেকটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে? কোন রাউটারই কোন রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেই। কানেক্টেড না থেকে তারা কিভাবে কানেক্টেড? ভায়া আ সুইচ। তারা একটা সুইচের থ্রুতে সবাই সবার সাথে কানেক্টেড, বাট ডিরেক্টলি কানেক্টেড না। সুইচের থ্রুতে কানেক্টেড হওয়ার ফলে অ্যাকচুয়ালি কি হইল? সবাই সবার সাথে কিন্তু অ্যাডজাসেন্ট, সবাই সবার অ্যাডজাসেন্ট রাউটার এখানে সুইচের থ্রুতে কানেক্টেড। এখন সুইচের থ্রুতে কানেক্টেড হওয়ার ফলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা কি কেউ বলতে পারে? এনি আইডিয়া যে অ্যাকচুয়ালি সুইচের থ্রুতে কানেক্টেড হওয়ার ফলে এখানে কি প্রবলেম হইতে পারে? স্যার লুপ ক্রিয়েট হয়। না, এখানে কোনো লুপের বিষয় না। আচ্ছা, ওকে। মানে স্যার ডাটা ওভারল্যাপ হইতে পারে, কোনটা এক্স্যাক্টলি কার কোনটা ডাটা নাও বুঝতে পারে। না স্যার ফ্লাডিং হয়ে যেতে পারে এমন কোনো কিছু কি কাইন্ড অফ? হ্যাঁ, এসানুল কি বলছেন? ফ্লাডিং? স্যার ফ্লাডিং হয়ে যেতে পারে আপনার, মানে সবাই তো অ্যাডজাসেন্ট হয়ে যাচ্ছে কাইন্ড অফ, তো টেবিল আপডেট করতে করতে টেবিল, তো ফ্লাডিং হয়ে যেতে পারে আমার তো ধারণা হচ্ছে, তো ওইটা বললাম আর কি স্যার। আচ্ছা, আপনি কোয়াইট কাছে গিয়েছেন, ইউ ওয়াজ কোয়াইট ক্লোজ। সেটা হচ্ছে এখানে ফ্লাডিং আমাদের যে এলএসএ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট যে প্যাকেটটা, এলএসএ প্যাকেট, এই এলএসএ প্যাকেট নিয়ে এখানে একটা ইস্যু হয়। ইস্যুটা কি? নরমালি রাউটার টু রাউটার কমিউনিকেট করতেছে, রাউটার প্যাকেট ফ্লাড করতেছে, একজন রিসিভ করতেছে আরেকজন সেন্ড করতেছে। এটা তো একটা মানে আমার রাউটিং প্রোটোকলের কারণে কাজটা করতেছে, বাট রাউটার তো ইন জেনারেল এরকম কাজ করে না। কিন্তু আরেকটা ডিভাইস তো ইন জেনারেল এই কাজটা করে, সুইচ। জি স্যার, সুইচ। ব্রডকাস্ট ওরে জি স্যার, সবাইকে ব্রডকাস্ট করে দেয়। ওকে আপনি যেই প্যাকেটই পাঠাবেন সুন্দর মতন যতগুলো ইন্টারফেস আছে সবার কাছে ওইটারে ব্রডকাস্ট করবেন। এটা তো সুইচের কাজ, জেনারেল কাজ। তো এখন যেটা হবে, কি হবে দেখেন, যে R1 সবার জন্য এলএসএ পাঠালো, R2 এর এলএসএ সবার কাছে গেল। এখন আবার সবাই সবার এলএসএ পাঠানো শুরু করবে, এর এলএসএ দেখেন তাহলে এখন কতগুলো এলএসএ সেন্ড হচ্ছে। এক্সটেন্সিভ লেভেলের, এটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ লেভেলের এলএসএ। তো এই যেখানে আমার এলএসএ আসার কথা ছিল 4টা, সেখানে আমি এলএসএ পাইতেছি 16টা। এই R2 1 2 3 4 ওর কাছে শুধু 4টা এলএসএ আসার কথা ছিল না, ওর কাছে এখন কতগুলো এলএসএ যাচ্ছে? 16টা এলএসএ। এক একজনের জন্য 4টা করে এলএসএ এক এক বার আসতেছে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ লেভেলের এলএসএ ফ্লাডিং। তো আমাদের এই এলএসএ ফ্লাডিং নিয়ে এখানে একটা ইস্যুস ক্রিয়েট হয়ে যায়, যেহেতু সুইচ হচ্ছে ব্রডকাস্ট করে, সব ইনফরমেশন সব সেন্ড করতে থাকে। সো এই এক্সটেন্সিভ লেভেলের এলএসএ ব্রডকাস্টিং এর থেকে বাঁচার জন্য, মানে নেটওয়ার্কটাকে বেটার করার জন্য এখানে যেটা করা হয়, এটাকে এখানে একটা ইলেকশন প্রসেস করা হয়। এখানে একটা ইলেকশন চালানো হয়, চালিয়ে একজনকে ডিআর এবং একজনকে বিডিআর ইলেক্ট করা হয়। সো যখন এই ডিআর বিডিআর চলে আসে আমাদের নেটওয়ার্কে, লেটস সে এই যে আমার R2 হচ্ছে এখন ডিআর এবং R3 হচ্ছে বিডিআর হওয়ার পরে কি হবে, এখন আর R1 যদি আমার R1 প্যাকেট সেন্ড করে, R1 এর এখন 4টা করে এলএসএ পাঠাবে না। R1 কি করবে? 2টা এলএসএ পাঠাবে, একটা এলএসএ ডিআর এর উদ্দেশ্যে, একটা এলএসএ বিডিআর এর উদ্দেশ্যে। এন্ড দেন ডিআর একটা প্যাকেট পাঠাবে সুইচের কাছে, সুইচ এটাকে ব্রডকাস্ট করে দিবে। সো এইভাবে করে, এটা তো একটার জন্য ছিল বেসিক্যালি, প্রতিটা ডিভাইস তার একটা করে এলএসএ হচ্ছে ডিআর এর কাছে, একটা করে এলএসএ বিডিআর এর কাছে পাঠায়। দেন ডিআর এই পুরো এলএসএটাকে জেনারেট করে সবগুলো মিলে একটা কম্বাইন্ড এলএসএ জেনারেট করে এবং সেটা সে তখন সুইচের কাছে ফরওয়ার্ড করে দেয়। সুইচ তখন এটা সবার কাছে ব্রডকাস্ট করে দেয়। অ্যাজ এ রেজাল্ট সবার হচ্ছে এলএসডিবি যেটা লিঙ্ক স্টেট ডাটাবেস জেনারেট হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। যে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে অ্যাকচুয়ালি কেন আমাদের ডিআর বিডিআর লাগবে এবং ডিআর বিডিআর এর কাজটা কি? ডিআর বিডিআর এর কাজ হচ্ছে এই এলএসএ ফ্লাডিংটাকে কন্ট্রোল করা, মনিটর করা, ঠিকঠাক মতন এটাকে সেন্ড করা। সো এইভাবে এই ঠিকঠাক মতন মেসেজগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করে তারা এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করে। ডিআর পুরো নেটওয়ার্কে আমার যতগুলো রাউটার থাকে তাদের ভিতরে এই কাজটা মেইনলি ডিআরই করতে থাকে, বাট কোনো কারণে ডিআর যদি ডাউন হয়ে যায় তখন এই দায়িত্বটা চলে যায় হচ্ছে বিডিআর এর ঘাড়ে বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের ঘাড়ে। তো তখন ডিআর ডাউন হয়ে গেলে এই সেম কাজটা তখন বিডিআর করবে। দ্যাটস ওয়াই প্রতিটা প্যাকেট একটা ডিআর এর কাছে আর একটা বিডিআর এর কাছে সেন্ড করা হয়, সো দ্যাট সব মানে দুইজনের কাছেই
সেম ইনফরমেশনটা থাকে। এখন আমার নেটওয়ার্কে এই ডিআর বিডিআর ইলেকশনটা কিভাবে হবে, এটা আমাদের টপোলজি মানে মডিউলের ভিতরে ডিটেলস আলোচনা করা নাই, এটা আমি আপনাদের সাথে একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। বেসিক্যালি ডিআর বিডিআর ইলেকশন হয় হচ্ছে নর্মাল ইন জেনারেল রাউটার আইডির উপরে, সবার নট রাউটার আইডি। ডিআর বিডিআর এর ফার্স্ট ইলেকশনটা হয় হচ্ছে রাউটার প্রায়োরিটির উপরে। ফার্স্ট ইলেকশনটা হবে হচ্ছে রাউটার প্রায়োরিটির উপরে। যার প্রায়োরিটি বেশি থাকবে সে হবে ডিআর, এরপরে যার প্রায়োরিটি থাকবে সে হবে বিডিআর, এন্ড তারপরে যারা থাকবে তারা হবে ডিআর আদার মানে নর্মাল আমজনতা। এই ডিআর বিডিআর ইলেকশন হয় প্রায়োরিটির উপরে, বাট বাই ডিফল্ট প্রতিটা ডিভাইসের প্রায়োরিটি হচ্ছে 1। যেহেতু ডিফল্ট প্রায়োরিটি 1 সবারই সেম, সো এই কারণে তখন আর প্রায়োরিটির উপর বেসিস করে ডিআর বিডিআর ইলেকশন হয় না। ডিআর বিডিআর ইলেকশন তখন চলে যায় হচ্ছে রাউটার আইডির উপরে। সো হোয়াট ইজ রাউটার আইডি? রাউটার আইডি হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা আমরা রাউটারে সেট করে দিতে পারি অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর। সো আমরা প্রতিটা ডিভাইসে একটা করে রাউটার আইডি সেট করে দিতে পারি এবং সেই অনুসারে ডিআর বিডিআর ইলেকশন হবে। সো যার রাউটার আইডি বড় হবে সে হবে ডিআর এন্ড দেন বিডিআর দেন ডিআর আদার। এখন এই রাউটার আইডি কিভাবে সেট করবেন? রাউটার আইডি হচ্ছে একটা 32 বিটের অ্যাড্রেস। 32 বিটের আর কোনো অ্যাড্রেস কি আমরা চিনি? আর কোন 32 বিটের অ্যাড্রেসের কথা মনে পড়ে? স্যার IPv4। IPv4 এক্স্যাক্টলি। সো আমাদের এই যে রাউটার আইডি ইট লুকস লাইক অ্যান IPv4 আইপি। সো IPv4 আইপি আমরা কিভাবে জেনারেট করি, একইভাবে আমরা রাউটার আইডিও জেনারেট করতে পারি। লাইক 8টা বিট করে একটা ডট দিয়ে একটা অক্টেট করে এভাবে করে আমরা একটা 32 বিটের আইডি জেনারেট করে দিতে পারি। সো এটাই হচ্ছে আমাদের রাউটার আইডি। এখন লেটস সে আমরা কোন রাউটারে রাউটার আইডি সেট করে দেই নাই, তাহলে কি হবে? প্রায়োরিটি সেম। দেন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে যে রাউটার তখন তার লুপব্যাক ইন্টারফেস খুঁজবে যে তার কোনো লুপব্যাক ইন্টারফেসে কোনো আইপি অ্যাড্রেস দেওয়া আছে কিনা। তার লুপব্যাক ইন্টারফেসে যদি কোনো আইপি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে সেই আইপিটাকে সে তার রাউটার আইডি হিসাবে ধরে নেবে, যেহেতু রাউটার আইডি এন্ড রাউটার আইপি লুক সিমিলার। নাও লুপব্যাক ইন্টারফেসেও যদি কোনো আইপি না থাকে তখন কি হবে? তখন সে দেখবে যে তার অন্য কোনো ইন্টারফেস, ফিজিক্যাল কোনো ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দেওয়া আছে কিনা। রাউটারের ইন্টারফেসে ডেফিনেটলি আইপি দেওয়া থাকবে। সো তার ইন্টারফেসে যদি আইপি থাকে সেখান থেকে সে আইপিটাকে অ্যাজ আ রাউটার আইডি হিসাবে সিলেক্ট করে নেয়। এখন কোশ্চেন আসতে পারে, স্যার যদি একটা রাউটারের মাল্টিপল ইন্টারফেসে আইপি থাকে তাহলে কোনটাকে সে ধরে নেবে? ইন জেনারেল তার যে বড় আইপি যেটা which is the longest one, সেই আইপিটাকেই সে তার রাউটার আইডি হিসাবে ধরে নেয়। and then যার রাউটার আইডি বড় থাকে সে হয় ডিআর and then বিডিআর and then ডিআর আদার। সো এটা হচ্ছে আমার ডিআর বিডিআর ইলেকশনের একটা প্রসেস। সো এইভাবে ডিআর বিডিআর কাজ করে। ওকে, সো আমরা আমাদের আই গেস এটাই হচ্ছে ওএসপিএফ এর থিওরি। সো এই তো, সো এই হচ্ছে ইন টোটাল ওএসপিএফ এর ব্যাক এন্ডে ওএসপিএফ কিভাবে অ্যাকচুয়ালি অপারেট করে। সো এটা আপনারা চ্যাপ্টার 1টা এটা বাসায় একবার করে গো থ্রু করে নেবেন। আমরা আজকে আর নতুন করে কিছু করব না, কারণ যদি আমি থিওরি কনফিগারেশন শুরু করি 1 ঘন্টা কনফিগারেশন শেষ হবে না। ওএসপিএফ এর টপোলজি বিল্ড করতে করতে হাফ এন আওয়ার চলে যাবে। ওকে, সো আপনারা হচ্ছে চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এটাকে গো থ্রু করে নেবেন। কালকে আমরা ক্লাসে জাস্ট ওএসপিএফ এর কনফিগারেশন দেখাবো যে ওএসপিএফ v2 কিভাবে কনফিগার করতে হয়। এন্ড এই তো, এটা হয়ে গেলেই আমাদের এই সপ্তাহের জন্য ডান। সো চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 অল্প অল্প করে আগাচ্ছি শর্টে। সো ইয়েস এসানুল, সরি স্যার আমার মাইক্রোফোন অফ ছিল, খেয়াল করি। সরি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল আমার কাইন্ডলি। বলেন। স্যার আপনাকে যে বলছিলাম স্যার ক্লাস শুরু হওয়ার আগে স্যার, আমি স্যার ওই যে আপনি স্যার আমাদেরকে যে আমি যে লাস্ট ক্লাস পর্যন্ত অ্যাটেন্ড করছিলাম ওইখানে স্যার 13.1.10 এন্ড 13.2.7 আর 3.12 এরকম সামথিং দুইটা স্যার প্যাকেট টেস্টের ফাইল আপনি আমাদেরকে মেনশন করে দিয়েছিলেন যে এটা প্র্যাকটিস করার জন্য।
ইয়েস তো আফটার দ্যাট আই প্র্যাকটিস দ্যাট অ্যান্ড আমার স্যার ভালো লাগছে করে যখন ইনস্ট্রাকশন দেওয়া শেখাও যাচ্ছে বোঝাও যাচ্ছে। আমি আরো স্যার কিছু প্র্যাকটিস ফাইল ডাউনলোড করছি আমাদের পোর্টাল থেকে। জি তো এখান থেকে স্যার আমি স্যার 3.5.5, 3.6, 4.2, 4.3, 4.8 এরকম আরো অনেকগুলো নামাইছি স্যার। বাট আমি জানতে চাচ্ছিলাম তো সবগুলা করলে স্যার আমার মানে এটা কি রিপিট করা হবে, যে আমি একটা জিনিস শিখে আসছি 3 পয়েন্টে ওইটা কি আমি আবার সামনে করতেছি এমন কিছু হবে, নাকি স্যার আমার সবগুলাই ইন্ডিভিজুয়ালি নিউ আমি স্কিল কি বলেন স্যার আপনার প্যাকেটে স্যার ওই যেটা এক্সাম আপনার কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার হইলাম না, আরেকবার করবেন? সবগুলা সবগুলা কি ইন্ডিভিজুয়ালি নিউ, নাকি স্যার এমন যে 3 পয়েন্টারটাও আপনার 4 এ থাকতেছে লাইক না 4.2.7 না প্রতিটা জিনিস হচ্ছে ওকে ওকে আই গট ইট। সো প্রতিটা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল। সো 3 পয়েন্টে হচ্ছে একটা টপিক। সো 3 পয়েন্টে আমরা যে টপিকটা আলোচনা করেছি মানে চ্যাপ্টার 3-তে 3 পয়েন্টের জি যে স্যার। প্র্যাকটিসটা ওটা হচ্ছে ওই টপিকের উপর বেস করে। সো লেটার অন আপনি যখন আবার আরেকটা প্র্যাকটিস করতে যাবেন ওইটা হচ্ছে আবার আরেক টপিকের উপর বেস করে। সো প্রতিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিক বেস। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক স্যার, বাট লাস্টের দিক থেকে যেগুলো মেইনলি স্যার 11, 13, 14, 15 এইগুলার মধ্যে কি স্যার সম্ভাবনা আছে যে আগের এই ছোট ছোট না না প্র্যাকটিস না গুলো প্রতিটাই ও আচ্ছা একসাথে এক একটা ইন্ডিভিজুয়াল টপিক, কোনোটাতেই আচ্ছা এরকম ওকে একসাথে কম্বাইন্ড নাই। জি স্যার, এটা এটা জানতে চাচ্ছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, এনিথিং এলস? আর কারো কিছু বলার আছে? আর যদি কারো কিছু বলার না